হ্যালো বন্ধুরা, এমএসসি সায়েন্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি অভিজিৎ স্যার এমএসসির সায়েন্স ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি তোমাদের সামনে। শুরুতেই আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেব, কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি নিয়মিত তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীর জন্য ক্লাস নিয়ে আসবো, কিন্তু আমি কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি বেশ কিছুদিন ধরে ক্লাস করতে পারিনি, তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আশা করছি এবার থেকে আমি তোমাদের সঙ্গে নিয়মিত থাকতে পারবো। তোমরা আমাদের সঙ্গে থেকেও, আশা করি উপকৃত হবে ক্লাস করে। ওকে, চলো। হ্যাঁ, ইতিমধ্যে তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে, কিন্তু দশম শ্রেণীর জন্য ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম বলে কিছু নাই। আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে টেস্ট পরীক্ষা, সুতরাং সেইকে মাথায় রেখে আমরা ক্লাস করব। তবুও আমি সেকেন্ড টার্মে যেগুলো আছে সেগুলো থেকে কিছু একটা চ্যাপ্টার শুরু করছি। আজকে আমাদের অধ্যায় পরমাণু নিউক্লিয়াস, ছোট্ট একটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরমাণু নিউক্লিয়াস কথাটা বলতে গেলে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে পরমাণু কি। অর্থাৎ পরমাণু মৌলের ক্ষুদ্রতম কণাকে বলা হচ্ছে পরমাণু, অবিভাজ্য নিয়ে কণা, যেটা কিনা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। এটা আমরা আগে পড়ে এসেছি। এই পরমাণু মূলত দুটো অংশ, একটা হচ্ছে ইলেকট্রন মহল এবং নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে বলো তো? রাইট, প্রোটন এবং নিউট্রন। আমার এখানে লেখাও আছে। আর আমরা জানি প্রোটন হয় পজিটিভ চার্জ যুক্ত কণা আর নিউট্রন হয় নিস্তড়িত কণা, তাই তো? এই প্রোটন এবং নিউট্রন অবস্থান করে ঠিকই, কিন্তু এর মধ্যে কিছু অস্থায়ী কণা রয়েছে। এখন বিজ্ঞানী বেকারেল তিনি একটা গবেষণা করছিলেন এক সময়, সেটা হচ্ছে এক্স রশ্মি এবং তার প্রতিপ্রভা নিয়ে। করতে করতে তিনি ক্যাজুয়ালি ড্রয়ারের ভিতরে কিছু জিনিসপত্র রেখেছেন। বেশ কিছুদিন পরে হঠাৎ তিনি ওনারা খেয়াল করলেন এর মধ্যে একটা এক্সরে প্লেট ছিল, তার উপরে একটা পদার্থ রাখার জন্য ওই এক্সরে প্লেটে কালারটা ডিসকালার হয়ে গেছে, ফেড হয়ে গেছে। তখন আর মাথায় এলো এটা কেন হলো। তবে এই যে পদার্থটা ওর উপর রেখেছিলেন, ওর থেকে এমন কিছু একটা কিছু নির্গত হয়েছে যেখানে ওই এক্সরে প্লেটে ওই জায়গাটুকু বিবর্ণ করেছে, তাই তো? এখান থেকে গবেষণা করতে গিয়ে তিনি আবিষ্কার করলেন মৌলের তেজস্ক্রিয়তা। হ্যাঁ, তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা কি জিনিস? উনি বলছেন যে সকল পদার্থের উচ্চ ভর সংখ্যা বেশি, উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল, তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয়। কি বললাম? উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলদের পরমাণুর নিউক্লিয়াস থেকে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয়। এই ধরনের অদৃশ্য রশ্মিকে বলা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে? কি বললাম? উচ্চ ভর সংখ্যা। এখান থেকে আরেকটা ধারণা পাওয়া যেতে পারে যে উচ্চ ভর সংখ্যা কেন। অর্থাৎ ভর সংখ্যা কাকে বলে আমরা জানি যে নিউট্রন প্রোটনের সমষ্টি। নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন রয়েছে, তাদের সমষ্টিকে আমরা কি বলি? ভর সংখ্যা, তাই তো? ভর সংখ্যা অত্যধিক হবে, তার মানে কি নিউট্রন সংখ্যা বেশি হয়ে যাবে। বুঝতে পারলে? কি বললাম? ভর সংখ্যা অতিরিক্ত, তার মানে উচ্চ ভর সংখ্যা মানে কি নিউট্রন সংখ্যা অনেক বেশি আছে, তাই না? তাহলে নিউট্রন সংখ্যা যদি বেশি হয়, কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যে অনুপাত বা ভাগফল, নিউট্রন বাই প্রোটন, এই ভাগফলটা যদি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1.5, অর্থাৎ 1.5 বা তার বেশি হয়, তাহলে ওই পরমাণু থেকে বা ওই মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে অদৃশ্য রশ্মি নির্গত হতে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট যে সকল মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত 1.5 বা তার বেশি হবে, তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হতে থাকে। এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয়তা। এই ঘটনা হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয়তা। যে রশ্মিগুলো নির্গত হচ্ছে তাদের বলছে তেজস্ক্রিয় রশ্মি, আর যে মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে তাদের বলছে তেজস্ক্রিয় মৌল। বোঝা গেল? যে রশ্মিগুলো নির্গত হচ্ছে তাদের বলছে তেজস্ক্রিয় রশ্মি, যে পদার্থ থেকে নির্গত হচ্ছে তাদের বলছে তেজস্ক্রিয় মৌল,
যে ঘটনাটা হচ্ছে একে বলে তেজস্ক্রিয়তা। আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে তেজস্ক্রিয় রশ্মি বলছি, এটা আবিষ্কার করলে তাহলে কি হেনরি বেকারেল। কিন্তু এর পরবর্তী বিজ্ঞানী মাদাম কুরি এবং পিয়েরে কুরি এটা নিয়ে আরো গবেষণা করেছেন। তারা আরো তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেছেন, পোলোনিয়াম, রেডিয়াম মূলত এগুলো নিয়ে ওনারা গবেষণা বেশি করেছিলেন প্রথম দিকে। এই কুরি অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তার নাম দেন, তোমার বেকারেল যখন আবিষ্কার তখন নামকরণ করেন, মাদাম কুরিয়ার নামকরণ করছেন তেজস্ক্রিয় রশ্মি। তাই দুটো একক ব্যবহার করা হচ্ছে। তেজস্ক্রিয়তা মাপার দুটো পদ্ধতি, অর্থাৎ সিজিএস পদ্ধতি বলা হচ্ছে, সিজিএস পদ্ধতি হচ্ছে কুরি এবং এসআই বা এমএএস পদ্ধতি বলা হচ্ছে বেকারেল। এসআই তে বেকারেল, সিজিএস এ কুরি। এই দুটো হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার একক। ওকে, এবার আমি আসি তেজস্ক্রিয় রশ্মি কি কি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে তিন ধরনের। এরা কে কে? আলফা, বিটা, গামা। কি বললাম? আলফা, বিটা, গামা। এখন আমি একটু সাইডে লিখি, তাহলে আমাদের অন্য একটা জিনিস করতে সুবিধা হবে, পার্থক্যটা করতে। কি কি? আলফা, বিটা, গামা। আলফা, বিটা, গামা, এই তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস থেকে কেন আমি পরে আসছি। এবার এই আলফা কণা যেটা, এটা মূলত আমি এসে লিখছি, আলফাটাকে তুলনা করা হচ্ছে হিলিয়ামের সঙ্গে। হিলিয়াম আমরা কত নাম্বার মনে জানি? 2 নাম্বার। যদিও পরিসংখ্যান আমি করিনি, আমি এর পরে পরিসংখ্যান করবো। তোমাদের আগে আমি বলে রাখছি, পর্যায়সারণীটা আমার কাছে একটা আলাদা টেকনিক রয়েছে। তোমরা যারা পড়েছো, যারা পড়োনি, সবার জন্য বলছি, যারা পড়েছো তারাও একবার দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। এবং আমি একটু অন্য ধরনের ভাবে, অন্য স্টাইলে করবো, যেটা খুব ইজিলি তোমাদের মনে রাখতে সুবিধা হবে। পর্যায়সারণী চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে দেখবে। যাই হোক, এর পরবর্তী ক্লাসে আমরা ওটা আনবো। তাহলে আলফাটা কি হচ্ছে? হিলিয়াম। হিলিয়াম কত নম্বর? 2 নাম্বার মৌল এবং এর ভর সংখ্যা কত? 4, অর্থাৎ আলফা হিলিয়ামের সমতুল্য। অন্যদিকে বিটা যেটা, বিটা রশ্মিটা একটা ইলেকট্রনের সঙ্গে সমতুল্য। ইলেকট্রনের চার্জ জানি -1 আর এর ভর সংখ্যা নেই 0। গামাটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা হচ্ছে না। এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা হচ্ছে পজিটিভ তড়িৎ কণা, পজিটিভ আধানের স্রোত, এটা নেগেটিভ আধানের স্রোত, কিন্তু এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা এখানে যাচ্ছি সেটা বলতে। তাহলে আধান কি হলো? আলফার আধান তাহলে কি দাঁড়াচ্ছে? পজিটিভ। যেহেতু প্রোটনের সঙ্গে, এটা হিলিয়ামের সঙ্গে সমতুল্য বলেছি, আবার এর ভরটা হচ্ছে প্রোটনের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে কি হচ্ছে? আলফাটা পজিটিভ চার্জ যুক্ত কণা, মানে রশ্মি। ধনাত্মক আধানযুক্ত রশ্মির স্রোত হচ্ছে আলফা, আলফা রশ্মি। বিটা হচ্ছে নেগেটিভ আধানযুক্ত কণার স্রোত, নেগেটিভ আধানযুক্ত কণার স্রোত হচ্ছে বিটা রশ্মি। আর গামাটা হচ্ছে এর কোনো আধান নেই, অর্থাৎ এটা নিস্তড়িত, কিন্তু এটা কি ধরনের রশ্মি? তাহলে তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে গামা রশ্মিটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ক্লিয়ার? নেক্সট, ভর। মন দিয়ে শুনবে এই জায়গাটা, বেশ আমি একটু মজা করে বলার চেষ্টা করব। ভর, আধান মানে পজিটিভ যার, তার ভর বেশি, নেগেটিভ মানে কম। আমি মনে রাখার সুবিধার্থে বলছি, তুমি কিন্তু এইভাবে মিন করো না, এটা একটু মনে রাখার সুবিধার্থে বলছি। পজিটিভ মানে বেশি হয়, নেগেটিভ পদ্ধতি কম হয়, তার মানে এর ভর কি হবে? বেশি, ভর বেশি। এবার যত নিচে নামবো তত আস্তে আস্তে কি হবে? কম হবে। এর নেগেটিভ মানে এর থেকে কম। মধ্যম লিখে রাখছি আমি,
মানে এর থেকে বেশি, এর থেকে কম, এর থেকে বেশি, তাই মধ্যম লিখলাম। তোমরা লেখার সময় কিভাবে লিখবে? লিখবে যে আলফা তুলনায় কম কিন্তু গামা তুলনায় বেশি। এবার গামা কি? এর ভর নেই, ভরবিহীন। কম শুধু না, ভর নেই বললেই চলে, ভর নেই। বুঝতে পেরেছো? এবার এটাকে আমরা বলতে পারবো ভর বেশি। তো কেমন বেশি? বলছে একটা প্রোটনের যদি পি, প্রোটনের দ্বিগুণ, প্রোটনের দ্বিগুণ ভর, আর এটা একটা ইলেকট্রনের ভরের সঙ্গে সমান। ঠিক আছে? এখন ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা এখানে আমাদের মনে রাখার জিনিস। ভেদন ক্ষমতার ব্যাসায়িত করার ক্ষমতা আমরা মুখস্থই করবো না। কিভাবে করবো? আমরা ভর কিভাবে ভাবলাম? পজিটিভ মানে বেশি, নেগেটিভ মানে কম। অর্থাৎ পজিটিভ যার সে সব থেকে বেশি, নেগেটিভটা তার থেকে একটু কম, আর যার ভর চার্জ নেই সে কিছুই নেই, ভরই নেই। ওকে, এবার খেয়াল করো, যার ভর নেই, ওইটা আমরা ভেদন ক্ষমতা যেহেতু লিখছি, ভেদন মানে কি? ভেদ করে চলে যাওয়া। অর্থাৎ যার ভর নেই বা ভর খুবই কম, সে ভেদ করে বেশি না কম বলো তো? এক্ষেত্রে একটা উপমা দিই ছোট, সেটা হচ্ছে ধরো তোমাদেরকে কটু কথা বলবো, তোমার বন্ধু বান্ধব হতে পারে, বাড়িতে বলতে পারে, যখন তোমাকে রাগ করে, তোমার কটু কথা বলে, তোমার মনে আঘাত বেশি লাগে না নর্মাল কথাবার্তা আঘাত বেশি লাগে? সবাই জানো যে কটু কথায় আঘাত বেশি লাগে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? কথা হচ্ছে মনে আঘাত সব থেকে বেশি দেয়। এটা মনে রাখার জন্য তোমার পরীক্ষা লিখো না কিন্তু। হ্যাঁ, তাহলে আঘাত কি? অর্থাৎ ভর, কথার কোনো ভর নেই কিন্তু সে ভেদ করছে বেশি, মনকে ভেদ করে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি কি, যার ভর নেই তার ভেদন ক্ষমতা কি হবে? সবাই বলতে পারবে। ভর নেই মানে ভেদ করবে বেশি। একটা সুচ কম ভর ভেদ করে চলে যাবে, কিন্তু একটা পাথর ভর নিলে ভেদ করবে না, তাই না? তাহলে এর কি হবে? ভেদন ক্ষমতা বেশি, এর ভর বেশি, কারণ এর ভেদন ক্ষমতা কম, তাহলে এর মধ্যম। বলা লাগবে কি এটা? বলো, নিশ্চয়ই না? এবার ওটাই দেখো, ভেদ করে যদি চলেই যায় তাহলে এখানে বেশিক্ষণ কেউ ক্রিয়া করবে? একটা পাথর দিয়ে যখন চাপ দিচ্ছ, ভেদ করছে না, যখন অনেকক্ষণ ধরে চাপ দিচ্ছে মানে অনেকক্ষণ ধরে ক্রিয়া করছে। কিন্তু একটা সুচ দিয়ে চাপ দিচ্ছে, চিত্র হয়ে বেরিয়ে গেল, তাহলে বেশিক্ষণ কাজ করলে এর উপরে? সবাই বলতে পারছো। তার মানে কি, যখন ভেদন ক্ষমতা বেশি, সে গ্যাস আয়নিত করতে পারবে, বেশিক্ষণ বেশিক্ষণ কাজ করবে? করবে না। তার মানে ভেদন ক্ষমতা কি হয়? গ্যাস আয়নিত করার ক্ষমতা কম, এর বেশি। কি মধ্যম? এটাকেই তুলনা করা হয়েছে কিভাবে? যে 1000, 110, একটা শূন্য করে 10-এর গুণিত হবে। একটা উদাহরণ দেওয়া আছে আমাদের বই, তোমরা একটু দেখে নেবে কাহিনী। এবার আধান যেটা বললাম, পজিটিভ আধান যুক্ত করার স্রোত, নেগেটিভ আধান করার স্রোত, এবার এর আধানটা কত সেটা একটা ছোট্ট ডিজিট আমি বলছি। সেটা হচ্ছে এটা 32 ভাগো এটা, ওর অর্ধেক কত হয়? 16। 32 অর্ধেক কত? 16। একটা ইলেকট্রনের চার্জের সঙ্গে কল্পনা করা হচ্ছে। সরি, আমি এটা দ্বিগুণ বলেছি, এটা করার দরকার নেই। তোমরা এইটা কি বললাম? এইটার চার্জ একটা প্রোটনের চার্জের দ্বিগুণ, প্রোটনের দ্বিগুণ, আর এটা হচ্ছে ইলেকট্রনের সমান। এখন ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কিন্তু একই রকম হয়। কেন বলো তো? কারণ পরমাণু তো নিস্তড়িত, তাই না? পরমাণু নিস্তড়িত মানে কি? প্রোটনের যতটা চার্জ আছে ইলেকট্রনের ততটাই চার্জ আছে, কিন্তু বিপরীত চিহ্নের, তাই না? এখন আলফা কি বলছে? দুটো প্রোটনের সমান, তাই আমি এর কি দ্বিগুণ করছি, 16 দ্বিগুণ 32। আমি 16 মনে রাখার জন্য বলছি, অ্যাকচুয়ালি মাঝে একটা করে পয়েন্ট রয়েছে। আর এর পাশে লাগছে 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19। এই হচ্ছে তোমার আলফা বিটা গামা এই রশ্মি তিনটির পার্থক্য। ওকে, আশা করি যতটুকু বলেছি একটু ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, এবং আমাকে প্রশ্ন করে রাখো, কমেন্ট করে রাখো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। এবার আরেকটু যেটা বলার আমার এখানে, সেটা হচ্ছে আমি বারবার বলছি নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে, এটা অন্য টপিক, ঠিক আছে? এর পর্যন্ত ক্লিয়ার। এবার যে আলফা থেকে নির্গত, সরি নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে আমি বলছি, তাহলে আমি বুঝলাম কি করে নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে?
একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো আগেও পড়ে থাকবে বা এখানে পড়তে হবে যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। দেখো, বিজ্ঞানীরা দেখেছেন যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল যদি রাসায়নিক বিক্রিয়া করে তাহলে কি হবে, তেজস্ক্রিয় মৌল রাসায়নিক বিক্রিয়া করার সময় যে বিক্রিয়াটা করবে সেখানে বিক্রিয়ার পরে তোমার আমরা কি রাসায়নিক বিক্রিয়া করার সময় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, হয় ইলেকট্রন দেবে না ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? এই নিউক্লিয়াসের কোনো পরিবর্তন কি ঘটে? নিশ্চয়ই ঘটে না, তোমরা জানো। তাহলে এই মৌলটা স্বাভাবিক অবস্থায় যতটা তেজস্ক্রিয়তা দেখাচ্ছে, ও যখন রাসায়নিক বিক্রিয়া করে একটা নতুন যৌগ তৈরি করলো তখন দেখাচ্ছে একই পরিমাণ তেজস্ক্রিয় ঘন দেখাচ্ছে। তাহলে এবার তোমরা বলো যে মৌলটা স্বাভাবিক অবস্থায় যেমন তেজস্ক্রিয়তা দেখাচ্ছে, যৌগ অবস্থায় ততটাই তেজস্ক্রিয়তা দেখাচ্ছে, কি করে সম্ভব? কারণ ইলেকট্রন মহলে তো পরিবর্তন হয়ে গেছে, তার নিচে তেজস্ক্রিয় রশ্মি ইলেকট্রন মহল থেকে আসছে, তাহলে পরিবর্তন হয়নি কোনটা? নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং তেজস্ক্রিয়তা কোথাকার ঘটনা? অবশ্যই নিউক্লিয়াসের ঘটনা। তাহলে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। তাহলে কি বলবো আমরা, যেহেতু তেজস্ক্রিয় মৌল স্বাভাবিকভাবে যতটা তেজস্ক্রিয়তা দেখায়, যৌগ রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করার পর ওই একই পরিমাণ তেজস্ক্রিয় ধর্ম দেখায়। এখন যেহেতু রাসায়নিক বিক্রিয়া করার সময় ইলেকট্রন মহলের তারতম্য ঘটে কিন্তু পরমাণু গঠনের কোনো পরিবর্তন ঘটে না, নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না, তাই বলা যায় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। ঠিক আছে, আজকে এটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে এই তেজস্ক্রিয় হচ্ছে যে নির্গত হচ্ছে আলফা বিটা গামা, এগুলো নির্গত হলে কিভাবে কি পরিবর্তন হবে, ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কীভাবে পরিবর্তন হবে, বা কীভাবে এই থিওরিকে কাজে লাগিয়ে কী কী ব্যবহার করা হচ্ছে, কীভাবে তেজস্ক্রিয় ব্যবহার কী ইত্যাদিগুলো পড়বো। ছোট্ট একটু বলে আর কি শেষ করছি আমি। সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আমাদের সর্বশেষ প্রাকৃতিক মৌল কি হল? সর্বশেষ প্রাকৃতিক মৌল হচ্ছে ইউরেনিয়াম। এটা 92তম মৌল। এর যে আইসোটোপ 238, 235, 237 এগুলো কি, এরা কিন্তু স্বাভাবিক তেজস্ক্রিয়তা দেখায় এবং যত আবিষ্কৃত মৌল আছে সবাই তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, এছাড়া প্রথম দিককার মৌলগুলোর মধ্যে কার্বন C12, C14 অর্থাৎ নিচে 6 উপরে 12 উপরে 14, এই আইসোটোপ যেটা কার্বনের, এরা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। এরকম ফসফরাসের রয়েছে, আয়োডিনের রয়েছে, সেগুলোর কি ব্যবহার আছে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, এগুলো আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।